আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমরা পরিচিতিটা একটু দেখে নিই। আমরা আজকে পড়বো হচ্ছে ষষ্ঠ অধ্যায়। কোন অধ্যায়? ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় কি পড়বো? ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে। পলিমার কি পড়বো? পলিমার। পলিমার। আমরা সবাই চিত্রগুলো একটু দেখি সবাই ভালো করে। আমরা কি দেখতে পাচ্ছি এখানে? সুতা। সুতার অনুরূপ কিছু বিষয় দেখতে পাচ্ছি। সুতা। হ্যাঁ, অনুমান করছো আমরা আজ কি পড়তে যাচ্ছি, কি ধরনের কি পড়তে যাচ্ছি? তাহলে পলিমার। কি পড়তে যাচ্ছি? পলিমার। হ্যাঁ, পলিমার। তাহলে এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে পলিমার কি তা ব্যাখ্যা করতে পারবো, পলিমার করণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ পলিমার কিভাবে তৈরি হয় সেই প্রক্রিয়াটা আমরা ব্যাখ্যা করতে পারবো। তন্তু বা সুতা কি তা বর্ণনা করতে পারবো, তন্তু বা সুতার প্রকারভেদ বর্ণনা করতে পারবো। মনে থাকবে? यस सर। ওকে, ইয়েস স্যার। প্রথমে আমরা তাহলে জেনে নিব কি পলিমার কি। প্রথমে আমরা জেনে নিব কি পলিমার কি। পলিমার কি, ঠিক আছে। থালা, বাসন, বৈদ্যুতিক। ঠিক আছে, পলিমার শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ পলি এবং ম্যারোস থেকে। ঠিক আছে, পলিমার শব্দটি কোথা থেকে আসছে? দুটি শব্দ, এটা পলি এবং ম্যারোস থেকে। পলি শব্দের অর্থ হলো অনেক। পলি শব্দের অর্থ কি? অনেক। 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 আর ম্যারোস শব্দের অর্থ হচ্ছে অংশ। ম্যারোস শব্দের অর্থ কি? অংশ। অংশ। অর্থাৎ অনেকগুলো একই রকম ছোট ছোট অংশ জোড়া দিয়ে যে জিনিস পাওয়া যায় সেটি হচ্ছে কি পলিমার। পলিমার। আমি আবারও বলছি, অনেকগুলো একই রকম ছোট ছোট অংশ জুড়ে যদি আমরা যে একটা বড় জিনিস পাই, ঠিক আছে, সেটি হচ্ছে কি পলিমার। পলিমার। ওই যে দেখো লোহার শিকলের কথা তোমরা চিন্তা করো, লোহার শিকল ছোট ছোট চেনগুলো দিয়ে একটা একটা তৈরি হয় না, এরকম। ঠিক আছে, এই যে মেলামাইনের থালা বাসন, বৈদ্যুতিক সুইচ বোর্ড, এগুলো আমরা পড়বো। কার্পেট, পিভিসি পাইপ, পলিথিনের ব্যাগ, পাটের ব্যাগ, সিল্কের কাপড়, উলের কাপড়, সুতি কাপড়, নাইলনের সুতা, এগুলা হচ্ছে আমাদের পরিচিত। এগুলাতে হচ্ছে মূলত পলিমার এগুলাতে ব্যবহার করা হয়। এগুলাতে কি ব্যবহার করা হয়? পলিমার ব্যবহার করা হয়। পলিমার ব্যবহার করা। রসায়ন বিজ্ঞানের ভাষায় একই রকম অনেকগুলো ছোট অণু পরপর যুক্ত হয়ে পলিমার তৈরি করে। তাহলে অনেকগুলো ছোট অণু একসাথে যুক্ত হয়ে কি তৈরি করে? পলিমার তৈরি করে। তাহলে অনেকগুলো অণু একসাথে যুক্ত হয়ে কি তৈরি করে? পলিমার তৈরি করে। ঠিক আছে, এরপর আমরা শিখবো হচ্ছে পলিমার করণ, অর্থাৎ পলিমার কিভাবে তৈরি হয়। ঠিক আছে, পলিমার কিভাবে তৈরি হয়। ঠিক আছে, যে প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার, মনোমার মানে হচ্ছে একটি ক্ষুদ্র অণু। ঠিক আছে, মনোমার মানে কি? একটি ক্ষুদ্র অণু। ঠিক আছে, অর্থাৎ যে প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার যুক্ত হয়ে উচ্চ আণবিক ভর বিশিষ্ট বৃহদাকার অণু তৈরি হয় তাকে পলিমারকরণ বলে। অর্থাৎ ছোট ছোট যখন অণু মিলে যখন বৃহদাকার অণু গঠিত হবে তাকে পলিমারকরণ বলা হয়। ঠিক আছে, কি এখানে কি ব্যবহার? এটা উচ্চ আণবিক ভর বিশিষ্ট হয়। কি ভর বিশিষ্ট হয়? উচ্চ আণবিক ভর বিশিষ্ট। সাধারণত পলিমারকরণে উচ্চ চাপ এবং তাপের প্রয়োজন হয়, অর্থাৎ বেশি চাপ এবং বেশি তাপ প্রয়োজন হয়। কি কি প্রয়োজন হয় বলেছি? বেশি চাপ আর বেশি তাপ। মনে থাকবে কিনা? यस सर। দুটি মনোমার একসাথে যুক্ত হয়ে ডাইমার তৈরি হয়। দুটি মনোমার একসাথে যুক্ত হয়ে কি হয়? ডাইমার। মানে দুটি মনোমার মিলে হয় ডাইমার। এরকম তিনটি হলে ট্রাইমার, তিনটি হলে কি হয়? ট্রাইমার। এরকম যদি n সংখ্যক হয় সেটাকে আমরা কি বলি? পলিমার বলি। ঠিক আছে, একাধিক হয়ে গেলে সেটাকে আমরা কি বলি? এরকম n সংখ্যক হয়ে গেলে আমরা পলিমার বলি। কি বলি? পলিমার বলি। ঠিক আছে, তাহলে দেখো একটি মনোমার যোগ একটি মনোমার সমান মনোমার মনোমার তৈরি হয়, অর্থাৎ দুটি মনোমার। এটাকে বলা হয় ডাই, কি বলেছিলাম? ডাইমার। মনে থাকবে? ঠিক আছে, এরপর দেখো একটি মনোমার একটি মনোমার একটি মনোমার, অর্থাৎ কি তিনটি মনোমার না, এটাকে কি বলা হয়? মনোমার ত্রি। মনোমার ত্রি অথবা কি বলেছি? ট্রাইমার। কি বলেছি? ট্রাইমার। কি বলেছি?
ট্রাইমার ট্রাইমার। ঠিক আছে, এরপর যদি n সংখ্যক মনোমার হয় তাহলে মনোমার n, অর্থাৎ ট্রাইমার। পলিমার। ঠিক আছে, n সংখ্যক মনোমার দিয়ে কি হয়, পলিমার তৈরি হয়। মনে থাকবে কিনা? ইয়েস জি স্যার। স্যার। ঠিক আছে, সবাই বুঝতে পারছি আমরা? ইয়েস স্যার। এরপর দেখো আমরা পলিথিনের যে বিষয়টা ওটা একটু দেখে নিব এখন। ঠিক আছে, আমরা আগে পলিথিন তৈরির রাসায়নিক বিক্রিয়া দেখেছি এর আগে অধ্যায়গুলোতে। ইথিলিন গ্যাসকে কি, কোন গ্যাসকে? ইথিলিন ইথিলিন গ্যাস। গ্যাসকে হ্যাঁ, একটু সবাইকে বলতে হবে কোন গ্যাসকে। আমি যেটা ইথিলিন বলি, গ্যাসকে যেটা বলি সেটা, ইথিলিন গ্যাসকে 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপে, কত বলেছি, 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপে এবং 2000 সেলসিয়াস তাপমাত্রায়, কত? 2000 সেলসিয়াস তাপমাত্রায়। এটা হবে 2000 না, এটা হবে 200 হবে। ঠিক আছে, কি হবে? 200 200। এটা একটু মিস্টেক হয়েছে, 200 ডিগ্রি হবে, ডিগ্রিটা একটু নিচে নেমে এটা শূন্যের সাথে মিলে গেছে। ঠিক আছে, কত হবে বলছি? 200 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিথিন পাওয়া যায়। উত্তপ্ত করলে কি পাওয়া যায়? পলিথিন পলিথিন পাওয়া যায়, যায়। অর্থাৎ পলিথিন উৎপন্ন হয়। আমরা একটু আগে বলেছিলাম কি, এখানে উচ্চ তাপ এবং উচ্চ চাপ দরকার হয়, অর্থাৎ বেশি চাপও দরকার, বেশি তাপও দরকার। দেখো 1000 থেকে 1200 চাপ, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, তবে বিক্রিয়াটি যাতে দ্রুত হয় সেজন্য অক্সিজেন গ্যাসকে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এখানে কাকে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়? অক্সিজেন গ্যাসকে। কাকে ব্যবহার করা হয়? অক্সিজেন গ্যাসকে। কাকে ব্যবহার করা হয়? অক্সিজেন গ্যাসকে। উচ্চ চাপ, এরপর হচ্ছে উচ্চ চাপ পদ্ধতিটি জটিল হওয়ায় বর্তমানে পদ্ধতি ব্যবহার করা হয় না, অর্থাৎ এখানে অধিক চাপ দরকার, সেজন্য বলা হচ্ছে এখন এটা একটু কম ব্যবহার করা হয়। কি করা হয়? কম ব্যবহার করা হয়। এখন বায়ুমণ্ডলীয় চাপে, এখন কি বায়ুমণ্ডলীয় চাপে টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড, কি বলেছি? টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড, কি বলেছি? টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড প্রভাবক ব্যবহার করে পলিথিন তৈরি করা হয়। তাহলে আবারও বলো, কোন প্রভাবক বলেছি? টাইটেনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এই যে দেখো ইথিলিন থেকে অনেকগুলা ইথিলিন মিলে পলিইথিলিন তৈরি হয়, অর্থাৎ পলিথিন তৈরি হয়। ঠিক আছে, অনেকগুলো ইথিলিন মিলে কি হয়? পলিথিন তৈরি হয়। মনে থাকবে? ইয়েস স্যার। বুঝতে পারছি কিনা আমরা? জি স্যার। আচ্ছা, ওকে। এরপর আমি সবগুলো বিক্রিয়া বা প্রক্রিয়া একসাথে দেখিয়েছি। দেখো মনোমার থেকে মনোমার দুইটা হয়, অর্থাৎ ডাইমনোমার, মনোমার তিনটা, মনোমার 3 অর্থাৎ ট্রাইমনোমার, মনোমার অনেকগুলো আইন সংখ্যক মনোমার, এটাকে আমরা বলি কি? পলিমনোমার অর্থাৎ পলিমার। ঠিক আছে, ইথিলিন উচ্চ তাপ ও চাপে অক্সিজেনের প্রভাবকে পলিথিন হয়, অথবা সেটাকে আমরা কি আরেকটা প্রভাবকের সাহায্যে কি টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড, কি বলেছি? টাইটেনিয়াম ট্রাইক্লোরাইডের মাধ্যমে পলিথিন তৈরি করতে পারি। আমরা কি বিক্রিয়াটা বুঝতে পারছি? ইয়েস স্যার। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ইয়েস স্যার। এরপরে আমরা তন্তু পড়ব। কি পড়ব? তন্তু। তাহলে আমরা কি বলবো? তন্তু বা সুতা। তন্তু বা সুতা। ঠিক আছে, এই যে আমরা গায়ে জড়িয়ে আছি, শার্ট গেঞ্জি জড়িয়ে আছি না সবাই? শার্ট গেঞ্জি ছাড়া এরকম মানে বস্ত্র ছাড়া তো কেউ নেই। এগুলো হচ্ছে মৌলিক চাহিদার মধ্যে একটি গুরুত্বপূর্ণ চাহিদা। এই যে এই বস্ত্র শিল্পে আমাদের তন্তু বা সুতাগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, তন্তু বা এই যে আমরা এত সুন্দর সুন্দর পোশাক পরছি, ঠিক আছে, কাপড় চোপড়, এগুলো হচ্ছে এই আমাদের সভ্যতার যে গুরুত্বপূর্ণ অংশটি, এটির সাথে কি জড়িত? সায়েন্স জড়িত। এটার সাথে কি জড়িত? সায়েন্স জড়িত, অর্থাৎ বস্ত্র বা কাপড় কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখবো। ঠিক আছে, এবং সেখানে যে তন্তু বা সুতার ব্যবহারই করা হয়, অর্থাৎ পলিমার প্রক্রিয়া এখানে ব্যবহার করা হয়। ঠিক আছে, মনে থাকবে কিনা? অর্থাৎ আঁশ জাতীয় বস্ত্রকে সাধারণত তন্তু বলে। কি জাতীয় বস্ত্রকে বলা হয়? আঁশ জাতীয়। আঁশ জাতীয় তন্তুকে, অর্থাৎ আঁশ জাতীয় বস্ত্রকে সাধারণত কি বলা হয়? তন্তু বলা হয়। কি বলা হয়? তন্তু বলা হয়। কিন্তু বস্ত্র শিল্পে যেসব আঁশ দিয়ে বয়ন বা বুননের কাজ করা সম্ভব, কেবল সেগুলোকে বয়ন তন্তু বা সংক্ষেপে তন্তু বলে। অর্থাৎ
সব Yes, sir. কিন্তু বস্ত্রশিল্পে যে সকল আঁশ ব্যবহার করা হয় সেগুলোকেই তন্তু বলবো আমরা, ঠিক আছে? মনে থাকবে কিনা? Yes, sir. তন্তু থেকে Yes, sir. সুতা, কাপড় ছাড়াও কার্পেট, ফিল্টার পেপার, তড়িৎ নিরোধক সহ হাজারো রকমের নিত্য দ্রব্যাদি কি হয়, তৈরি হয়। তাহলে তন্তু থেকে কি কি তৈরি হয়? সুতা, কাপড়, Suta, কার্পেট, kapur, ফিল্টার sutur পেপার, kapur, Carpet. nylon, তড়িৎ rubber. নিরোধক সহ আরো অনেক কিছু তৈরি হয়, ঠিক আছে? Yes, sir. Yes, sir. মনোমার অর্থাৎ তন্তু রাসায়নিকভাবে এক ধরনের কি পলিমার, কি বলা হচ্ছে? এই তন্তুগুলো কি এক ধরনের পলিমার, তন্তুগুলো কি পলিমার, যা হাজার হাজার ধরনের মনোমার পলিমার। অণু দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? হাজার হাজার মনোমার অণু দিয়ে গঠিত। অনু দিয়ে গঠিত। হ্যাঁ, কার্পাস সুতা, রেশম, পশম, লিনেন ইত্যাদি অতি প্রাচীন কাল থেকে বস্ত্রশিল্পে ব্যবহৃত হয়ে আসছে। এগুলো প্রকৃতি হতে সহজে আহরণ করা যায়। কোত্থেকে আহরণ করা যায়? প্রকৃতি থেকে। কোত্থেকে? প্রকৃতি থেকে। প্রকৃতি থেকে। 19বিংশ শতাব্দীর শেষের দিকে মানুষ রাসায়নিক তন্তু, পলিথিন, নাইলন, পলিস্টার ইত্যাদি ব্যবহার করে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই তন্তুগুলো আমরা কৃত্রিম উপায়ে প্রস্তুত করে প্রাকৃতিক উৎস থেকে সংগ্রহ করে ব্যবহার করে থাকি। অর্থাৎ এগুলো কি কৃত্রিম উপায়ে পাই, প্রাকৃতিক উৎস থেকে সংগ্রহ করে পেয়ে থাকি, ঠিক আছে কিনা? অর্থাৎ কৃত্রিম উপায়ে পাই, প্রাকৃতিক উপায়ও পাই। মনে থাকবে? Yes, sir. বুঝতে পারছি কিনা আমরা? Yes, sir. Yes, sir. হ্যাঁ, উৎস অনুযায়ী তন্তুর প্রকারভেদ। তন্তু মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কত প্রকার? কত প্রকার বলেছি? দুই প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক তন্তু, আর একটা হচ্ছে কৃত্রিম তন্তু। কি কি বলেছি? প্রাকৃতিক তন্তু, প্রাকৃতিক তন্তু আর কৃত্রিম তন্তু। কৃত্রিম তন্তু। মনে থাকবে? প্রাকৃতিক তন্তু আর একটা হচ্ছে কি? কৃত্রিম তন্তু। কৃত্রিম তন্তু। প্রাকৃতিক তন্তুকে আবার তিন ভাগে ভাগ করা হয়। প্রাকৃতিক তন্তুকে আবার কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে। কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে। তিন ভাগে। একটা হচ্ছে উদ্ভিদ তন্তু, আরটা হচ্ছে প্রাণীজ তন্তু, আরটা হচ্ছে খনিজ তন্তু। খনিজ তন্তু। আমি আবারও বলছি, উদ্ভিদ তন্তু, প্রাণীজ তন্তু, আরটা হচ্ছে খনিজ তন্তু। ঠিক আছে? কি কি বলেছি? উদ্ভিদ তন্তু, প্রাণীজ তন্তু, খনিজ তন্তু। কৃত্রিম তন্তুকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। হ্যাঁ, একটা হচ্ছে সেলুলোজিক তন্তু, আরটা হচ্ছে নন সেলুলোজিক তন্তু। কি বলেছি? সেলুলোজিক তন্তু, সেলুলোজিক তন্তু, নন সেলুলোজিক তন্তু। নন সেলুলোজিক তন্তু, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি কিনা? यस স্যার। জি স্যার। হ্যাঁ, শেষ। এরপর আমরা তন্তুগুলো সম্পর্কে জেনে নিব। প্রাকৃতিক তন্তু অর্থাৎ প্রাকৃতিক উৎস বা খনিজ হতে যে সমস্ত তন্তু পাওয়া যায় সেগুলোকে প্রাকৃতিক তন্তু বলা হয়, ঠিক আছে? প্রাকৃতিক উৎস এবং খনিজ হতে যে সমস্ত তন্তু পাওয়া যায় সেগুলোকে কি বলা হয়? প্রাকৃতিক তন্তু বলা হয়। তুলা, পাট, ওল, সিল্ক, অ্যাসবেস্টস ইত্যাদি হলো প্রাকৃতিক তন্তু। এই জাতীয় তন্তুর মধ্যে কার্পাস তুলা বা কটন সর্বাধিক ব্যবহৃত হয়, ঠিক আছে? কি কি বলেছি? কার্পাস তুলা বা কটন সর্বাধিক ব্যবহৃত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে প্রাকৃতিক বস্ত্রাদির অর্ধেকেরও বেশি চাহিদা মেটানো হয় প্রাকৃতিক তন্তু থেকে। প্রাকৃতিক তন্তুকে আবার তিন ভাগে ভাগ করা হয়। কোন ভাগে ভাগ করা হয়? তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণীজ, একটা হচ্ছে খনিজ তন্তু, ঠিক আছে? অর্থাৎ প্রাকৃতিক উৎস থেকে যে ধরনের তন্তু আমরা পাবো সেগুলোকে মূলত কি বলি? প্রাকৃতিক তন্তু। সেগুলোকে কি বলা হয়? প্রাকৃতিক তন্তু। ক্লিয়ার? জি স্যার। এরপর উদ্ভিজ তন্তু। এই যে প্রাকৃতিক তন্তুগুলোর মধ্যে যেগুলো আমরা উদ্ভিদ থেকে পাই সেগুলোকে বলা হয় উদ্ভিদ তন্তু, ঠিক আছে? কোত্থেকে পাই? উদ্ভিদ থেকে পাই, সেগুলোকে বলা হয় উদ্ভিদ তন্তু। যেমন পাট, তুলা এগুলো হচ্ছে কি? উদ্ভিদ তন্তু। আর প্রাণী থেকে যেগুলো পাই সেগুলো হচ্ছে প্রাণীজ তন্তু। প্রাণী থেকে যেগুলো পাই সেগুলো হচ্ছে কি? প্রাণীজ তন্তু। যেমন পশম, বাউল এবং রেশম এগুলো হচ্ছে প্রাণীজ তন্তু উদাহরণ, ঠিক আছে? অর্থাৎ উদ্ভিদ থেকে পেলে উদ্ভিদ তন্তু, প্রাণী থেকে পেলে প্রাণীজ তন্তু। এরপর হচ্ছে খনিজ তন্তু। খনিতে কঠিন শিলাস্তরের ভাঁজে ভাঁজে জমা এক প্রকার আঁশ থেকে যে তন্তু পাওয়া যায়। অর্থাৎ খনিতে, আমাদের মাটির নিচে খনিতে যদি শিলাস্তরের মধ্যে কি এক প্রকারের আঁশ থেকে যে তন্তু পাওয়া যায়, মানে জমা হয়ে এক প্রকারের, এখানে এক প্রকার আঁশ জমা হয়, সে আঁশ থেকে যে তন্তু পাওয়া যায় তাকে বলা হয় খনিজ তন্তু।
অ্যাসবেস্টস ধাতব তন্তু এ জাতীয় তন্তুর উদাহরণ। ঠিক আছে, অ্যাসবেস্টস ধাতব তন্তু কি এ জাতীয় তন্তুর উদাহরণ। ইনসুলেশন, অগ্নিরোধক ও শব্দরোধক ইত্যাদিতে এ ধরনের তন্তু হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে কৃত্রিম তন্তু। কি বলা হচ্ছে? কৃত্রিম তন্তু, অর্থাৎ রাসায়নিকভাবে যে তন্তুগুলো তৈরি করা হয়, কৃত্রিম উপায়ে রাসায়নিকভাবে যে তন্তুগুলো তৈরি করা হয় সেগুলোকে কৃত্রিম বা সিনথেটিক তন্তু বলা হয়। কৃত্রিম বা সিনথেটিক তন্তু বলা হয়। নাইলন, পলিস্টার, রেয়ন, ড্যাক্রন ইত্যাদি হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি কৃত্রিম তন্তু। ইত্যাদি হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি কৃত্রিম তন্তু। কৃত্রিম তন্তু কয় ধরনের কথা বলেছিলাম? দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। ধরনের, সেলুলোজিক তন্তু, নন সেলুলোজিক তন্তু। সেলুলোজিক তন্তু, নন সেলুলোজিক তন্তু মনে থাকবে? সেলুলোজিক তন্তু আরটা কি নন সেলুলোজিক তন্তু মনে থাকবে কিনা? यस सर। হ্যাঁ, সেলুলোজকে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে যে তন্তু তৈরি করা হয় তাকে সেলুলোজিক তন্তু বলা হয়। ঠিক আছে, সেলুলোজকে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে যে তন্তু তৈরি করা হয় তাকে সেলুলোজিক তন্তু বলা হয়। ঠিক আছে, রেয়ন এবং ভিসকাস রেয়ন হলো সেলুলোজিক তন্তু। আর নন সেলুলোজিক তন্তু হচ্ছে কি জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, কি বলেছি জৈব যৌগ, কি বলেছি জীব থেকে উৎপন্ন যেসব যৌগ সেগুলোকে জৈব যৌগ বলে। ঠিক আছে, জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, কিসের মাধ্যমে? রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রসায়নবিদগণ যেসব তন্তু তৈরি করেছেন সেগুলোকে কি বলা হয়? নন সেলুলোজিক তন্তু বলা হয়। কি বলা হয়? নন সেলুলোজিক তন্তু, যেমন নাইলন, পলিস্টার, ড্যাক্রন, পলিপ্রোপাইলিন ইত্যাদি হচ্ছে নন সেলুলোজিক তন্তু। মনে থাকবে কিনা? यस सर। তাহলে ওই প্রাকৃতিক তন্তু হচ্ছে তিন ধরনের, উদ্ভিজ, প্রাণীজ, খনিজ। আর কৃত্রিম তন্তু হচ্ছে দুই ধরনের, সেলুলোজিক, নন সেলুলোজিক। উদ্ভিদ থেকে যেগুলো হয় সেগুলো হচ্ছে উদ্ভিজ তন্তু, প্রাণী থেকে যেগুলো হয় সেগুলো প্রাণীজ তন্তু, আর খনিজ থেকে যেগুলো আমরা পাই, ঠিক আছে, শিলা স্তরের ভাজে ভাজে যে আঁশগুলো পাই সেগুলো হচ্ছে কি খনিজ তন্তু। এরপর হচ্ছে কৃত্রিম তন্তু দুই ধরনের, একটা হচ্ছে সেলুলোজিক, একটা হচ্ছে নন সেলুলোজিক। সেলুলোজ থেকে যেগুলো পাই সেগুলো হচ্ছে কি সেলুলোজিক, আর নন সেলুলোজিক হচ্ছে কি যেগুলো হচ্ছে কি জৈব যৌগ থেকে পাই। জৈব যৌগ থেকে পাই। কি ধরনের পাই? জৈব যৌগ থেকে পাই। আর সেলুলোজ কি জিনিস? সেলুলোজ কি জিনিস? সেলুলোজ হলো এক ধরনের সূক্ষ্ম আঁশযুক্ত পদার্থ। সূক্ষ্ম আঁশযুক্ত পদার্থ যা দিয়ে উদ্ভিদ ও প্রাণীকোষ তৈরি হয়। যা দিয়ে কি উদ্ভিদ ও প্রাণীকোষ তৈরি হয়। সূক্ষ্ম আঁশযুক্ত পদার্থ। হ্যাঁ, সূক্ষ্ম আঁশযুক্ত পদার্থ যা দিয়ে উদ্ভিদ ও প্রাণীকোষ তৈরি হয়। মনে থাকবে? यस सर। বুঝতে পারছি আমরা? जी सर। পরীক্ষায় প্রশ্ন আসলে পারবো কিনা? इंशाल्लाह सर। ওকে ফাইন। এবার হচ্ছে আমরা বিভিন্ন তন্তুর বৈশিষ্ট্য ব্যবহারগুলো একটু জানবো। যেমন এখানে তুলা রয়েছে, ঠিক আছে, এরপরে তোমার রেশম রয়েছে, পশম রয়েছে, তারপর নাইলন রয়েছে, রেয়ন রয়েছে, এগুলো সম্পর্কে আমরা একটু জানবো। যেমন প্রথমে আমরা জানবো হচ্ছে তুলা সম্পর্কে। তুলা হচ্ছে প্রাকৃতিক তন্তু। কি তন্তু? প্রাকৃতিক তন্তু। শুধু প্রাকৃতিক তন্তু না, এটা হচ্ছে প্রাকৃতিক তন্তুর মধ্যে উদ্ভিজ তন্তু। কি তন্তু? উদ্ভিজ তন্তু। হ্যাঁ, তুলা রস সংগ্রহ করে সেটাকে শুকানো হয়, সেখান থেকে কি নলাকৃতির চ্যাপ্টা তন্তু মোচড়ানো করা হয়। ঠিক আছে, পাশের চিত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি। তুলা হচ্ছে প্রাকৃতিক উদ্ভিজ তন্তুর মধ্যে প্রধান। প্রাকৃতিক উদ্ভিজ তন্তুর মধ্যে প্রধান হচ্ছে কি তুলা। মনে থাকবে? আমরা তুলার তৈরি কাপড় কি পরি? গরমে স্বাচ্ছন্দ্য বোধ করি এই তুলার তৈরি বা সুতির, তুলা থেকে যে সুতিগুলো তৈরি হয় সে ধরনের কাপড় পরে। ঠিক আছে, সে ধরনের কাপড় পরে। এগুলোর বৈশিষ্ট্যগুলো একটু দেখো। সুতি বস্ত্র টেকসই ও আরামদায়ক হয়। সুতি বস্ত্র কি হয়? টেকসই ও আরামদায়ক হয়। উজ্জ্বল নয়। এগুলো কিন্তু এই ধরনের সুতিগুলো বলা হচ্ছে উজ্জ্বল নয়, তবে ময়শ্চারাইজার দিয়ে সেগুলোকে কি করা হয়? উজ্জ্বল এবং চকচকে করা হয়। উজ্জ্বল এবং কি করা হয়? চকচকে করা হয়। অজৈব অ্যাসিডের যদি সংস্পর্শে নষ্ট হয়, এগুলা কিসের সংস্পর্শে নষ্ট হয়? অজৈব অ্যাসিড। অজৈব অ্যাসিডের সংস্পর্শে নষ্ট হয়, কিন্তু অন্য অ্যাসিডের সংস্পর্শে এগুলো কি হয় না? নষ্ট হয় না। মনে থাকবে? यस सर। এটার প্রধান সীমাবদ্ধতা হচ্ছে সংকোচনশীলতা।
অর্থাৎ এটা সংকুচিত হয়ে যায়, কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা তুলা সম্পর্কে বুঝতে পেরেছি কিনা? Yes, sir. ওকে, বৈশিষ্ট্যগুলো মনে রাখবে সবাই, ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো মনে রাখবে। Yes, sir. আরেকটা হচ্ছে রেশম, কি বলেছি, রেশম। রেশম হচ্ছে প্রাণীজ তন্তু। কি তন্তু? প্রাণীজ তন্তু। রেশম হচ্ছে কি তন্তু? প্রাণীজ তন্তু। মনে থাকবে? জি স্যার। হ্যাঁ প্রাণীজ তন্তু। হ্যাঁ, তন্তুর রানী নামে খ্যাত বিলাসবহুল পোশাক তৈরিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, তন্তুর রানী নামে খ্যাত কি বিলাসবহুল পোশাক তৈরিতে, অর্থাৎ দামি পোশাক তৈরিতে এগুলো ব্যবহার করা হয়। এটি ফাইব্রায়ন নামক প্রোটিন দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? ফাইব্রায়ন নামক প্রোটিন দ্বারা তৈরি। তৈরি। সূর্যালোকে দীর্ঘ সময়ে নষ্ট হয়, অর্থাৎ দীর্ঘ সময় যদি এগুলো সূর্যালোকে রাখা হয় সেগুলো নষ্ট হয়ে যায়। সেজন্য রেশমের তৈরি পোশাক বেশিক্ষণ রোদে রাখতে নিষেধ করা হয়। বেশিক্ষণ কি রোদে রাখতে নিষেধ করা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি আমি? Yes, রেশম sir. পোকা, হ্যাঁ দেখো এটা যে প্রাণীজ তন্তু বলেছি না, দেখো এটা রেশম পোকা থেকে এই ধরনের তন্তুগুলা, এই ধরনের সুতাগুলা তৈরি হয়। অর্থাৎ রেশম পোকা থেকে রেশম পোকার গুটি বের হয়, এই গুটি থেকেই মূলত রেশম সুতাগুলা তৈরি হয়। রেশম সুতাগুলো কি তৈরি হয়, মনে থাকবে? জি স্যার। ওকে ফাইন। এরপর হচ্ছে প্রাকৃতিক তন্তুর আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পশম। কি বলেছি? পশম। এটা হচ্ছে প্রাণীজ তন্তু। এটা হচ্ছে কি প্রাণীজ তন্তু। মূলত শীত বস্ত্র হিসেবে এটি ব্যবহার করা হয়। কি হিসেবে ব্যবহার করা হয়? শীত বস্ত্র হিসেবে শীত বস্ত্র, অর্থাৎ শীতের সময় আমরা যে কাপড়গুলো পরি সেগুলো বেশিরভাগই পশম দিয়ে তৈরি। এটি তাপ পরিবাহী, অর্থাৎ তাপ এটার মধ্য দিয়ে যাইতে পারে না বলেই এটা কি শীতকালে আমরা পরি। এর ফাঁকে বাতাস আটকে থাকে। কি থাকে? বাতাস। এটি স্থিতি স্থাপক। এটি কি স্থিতি স্থাপক এবং কুঞ্চন ক্ষমতা বিদ্যমান। ঠিক আছে, অর্থাৎ এটি কি করা হয়, এটি এটাকে কি করা যায়, ওই কি বলে যেটাকে, মানে ওই ইলাস্ট্রেট, যেটা আমরা যেমন রাবারের মতো যেমন ইয়া করি বড় ছোট, এরকম করা যায়। ঠিক আছে, রং ধারণ ক্ষমতা আছে। কি আছে? রং ধারণ ক্ষমতা আছে। কি আছে বলেছে? কথা বলতে হবে। কি আছে বলেছে? রং ধারণ ক্ষমতা। কি বলেছি? রং ধারণ ক্ষমতা। হ্যাঁ, একটু রেসপন্স করতে হবে। ঠিক আছে, আমরা দেখো এই যে পশমগুলা, দেখো পশমগুলো কাটতেছে, জীবন্ত প্রাণীর পশম থেকে প্রাপ্ত উল। দেখো মৃত প্রাণীর পশম থেকে প্রাপ্ত উল। দেখো ওই যে ভেড়া থেকে আমরা পশমগুলো নিয়ে থাকি, ঠিক আছে, সেখান থেকে মূলত কি তৈরি করা হয়, এই ধরনের তন্তুগুলা তৈরি করা হয়। সেই জন্য ভেড়ার শ্বাস দেখবে যে বিভিন্ন জায়গায় করা হয়। ভেড়া থেকে যেমন মাংস পাই, ভেড়া থেকে আমরা কি পাই, তন্তুও পেয়ে থাকি। এরপর হচ্ছে কৃত্রিম তন্তু, নন সেলুলোজিক তন্তু। নন সেলুলোজিক তন্তু দেখো নাইলন। নন সেলুলোজিক তন্তু কি? নাইলন। কৃত্রিম নন সেলুলোজিক তন্তুর মাঝে প্রধান এটি। এটি হচ্ছে নাইলনটা হচ্ছে কি নন সেলুলোজিক। নাইলনটা হচ্ছে কি নন সেলুলোজিক। এটি নন সেলুলোজিক। এডিপিক অ্যাসিড। কি বলেছি? এডিপিক অ্যাসিড। কি বলেছি? এডিপিক অ্যাসিড। এডিপিক অ্যাসিড ও হেক্সামিথিলিন ডায়ামিন এর সংমিশ্রণে তৈরি। কার কার মিশ্রণে তৈরি? এডিপিক অ্যাসিড ও হেক্সামিথিলিন। হেক্সামিথিলিন, হেক্সামিথিলিন, তৈরি। ডায়ামিল, ডায়ামিনের মিশ্রণে তৈরি। ঠিক আছে, নাইলন খুব শক্ত হালকা হয়। নাইলনের সুতো কি হয়? খুব শক্ত হালকা হয়। শক্ত হালকা হয়। ওই যে আমরা বিভিন্ন জালের ক্ষেত্রে, ঠিক আছে, কারেন্ট জাল, জাল যতগুলো আছে ওগুলোতে নাইলনের সূত্রগুলো এরকম ব্যবহার করা হয়। অবশ্য এটি আগুনে পোড়ে না, তবে গলে শক্ত বোরাক্স বিড়ের মতো হয়ে যায়। ঠিক আছে, এগুলো কি হয় না, আগুনে পোড়ে না। এগুলো কি হয় না, আগুনে পোড়ে না। ঠিক আছে, তাহলে আমরা নাইলন সম্পর্কে বুঝতে পেরেছি কিনা? Yes, sir. ওকে, ভেরি গুড। এরপর হচ্ছে আমরা রেয়ন সম্পর্কে জানবো। রেয়ন হচ্ছে কৃত্রিম তন্তুর মাঝে প্রধান। এটা হচ্ছে কৃত্রিম তন্তুর মাঝে প্রধান। বিস্কোস, কিওপ্রাম, নোমিয়াম এবং এসিটেট প্রকৃতির হয়। এটা কি ধরনের হয়? বিস্কোস, কিওপ্রামনোনিয়াম ও এসিটেট প্রকৃতির বিস্কোস, কিওপ্রামনোনিয়াম ও এসিটেট প্রকৃতির হয়ে থাকে। এটি সুন্দর। এটি কি
সুন্দর, এটি উজ্জ্বল, সুন্দর, উজ্জ্বল, মনোরম, মনোরম, অভিজাত অভিজাত এবং আকর্ষণীয়। আকর্ষণীয় হয় রেয়নের সুতাটা। ঠিক আছে, এটি লঘু অ্যাসিডে বিক্রিয়া করে না। কি করে না? লঘু অ্যাসিডে বিক্রিয়া করে না। লঘু অ্যাসিডে কোন অ্যাসিডে বিক্রিয়া করে না? লঘু অ্যাসিড কোন অ্যাসিডে? লঘু অ্যাসিড হ্যাঁ। লঘু অ্যাসিডে বিক্রিয়া, ধাতব লবণে সহজে বিক্রিয়া করে। কোন লবণে বিক্রিয়া করে? ধাতবে ধাতব লবণে সহজে বিক্রিয়া করে, ধাতব এবং লবণ। এগুলো হচ্ছে মোটামুটি কি একটু টেকসই হয়। এগুলো কি হয়? মোটামুটি একটু টেকসই হয়। ঠিক আছে, অতি গরম ইস্ত্রি ব্যবহার করা যায় না। এখানের ক্ষেত্রে কি করা যায় না? অতি গরম ইস্ত্রি ব্যবহার করা যায় না, অর্থাৎ আয়রন করা, মানে অতি গরম দেওয়া আয়রন এখানে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, বুঝতে পেরেছি আমি? তাহলে এখানে বৈশিষ্ট্যগুলোর Yes. ব্যবহারগুলা জি স্যার দেখো, আমরা 3 ধরনের যে রেয়ন সেগুলো চিত্র আমরা পাশে দেখতে পাচ্ছি। এসিটেট, ভিসকোজ, ঠিক আছে। আরটা কি বলেছি? কিও প্রামোনিয়াম। কিও প্রামোনিয়াম মনে থাকবে? ইয়েস স্যার। কিও প্রামোনিয়াম, ঠিক আছে। হ্যাঁ, এই ধরনের 3 ধরনের চিত্র আমরা পাশে দেখতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাসে থাকার জন্য। আমরা আজকে কি কি পড়েছি একটু আবারও বলছি আমি। প্রথমে আমরা পড়েছি পলিমার কি, ঠিক আছে। অনেকগুলো মার মিলে, অর্থাৎ মনোমার মিলে পলিমার তৈরি হয়। এরপরে পড়েছি আমরা পলিমার করণ প্রক্রিয়াটা, অর্থাৎ পলিমার কিভাবে তৈরি হয়, ঠিক আছে। সেগুলো আমরা ইথিলিনের এবং পলিথিনের একটা এক্সাম্পল দিয়েছি। এরপর আমরা সুতা কি জিনিস সেটা পড়েছি, তন্তু কি জিনিস সেটা পড়েছি, ঠিক আছে। তন্তুর আমরা প্রকারভেদ পড়েছি, ঠিক আছে। প্রকারভেদ গুলার ব্যাখ্যা পড়েছি, ঠিক আছে। এরপরে বিভিন্ন ধরনের তন্তুর বৈশিষ্ট্য, ব্যবহার আমরা পড়েছি, ঠিক আছে। আজকের যে পার্ট, তার মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের? আমরা এরপরে তন্তু থেকে কিভাবে সুতা তৈরি হয় এগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের যে পার্ট, আজকের পার্টের মধ্যে কারো কোনো কথা আছে কিনা বা কারো কোনো জানার আছে কিনা একটু বলো তো দেখি। কারো কোনো বুঝার আছে কিনা? আমরা কি বুঝতে পেরেছি? স্যার। হোমওয়ার্ক গুলো Yes, করব, sir. হোমওয়ার্ক করব তো? ইয়েস স্যার। স্যার আচ্ছা, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, আসসালামু আলাইকুম। নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।